এই হাসান, আমার একটু ভয় ভয় করছে। আগে তো এই গ্রামে কখনো এভাবে আসা হয়নি। আসিফ ভাইয়া, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমাদের গ্রামে ভয় পাওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র একটা মজার জিনিস আছে। আর আজকে তোমাকে সেই জিনিসটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। খবরদার, বাসায় ফিরে কিন্তু তুমি আব্বু আম্মুকে কিছুই বলবে না, তাহলে আমাকে কিন্তু মেরেই ফেলবে। আরে না না, মামা তোর চেয়ে বেশি আমাকে ভালোবাসে। কতদিন পর তোদের বাড়িতে বেড়াতে এলাম, অনেক দিন তোদের দেখি না। আচ্ছা চল দেখি, আর কথা বাড়িয়ে লাভ নেই, দেখে আসি তোর একটা মজার জিনিস। এরপর হাসান আর আসিফ মিলে গ্রামের শেষ দিকে একটা অদ্ভুত জায়গায় উপস্থিত হলো। জায়গাটা সাধারণ জায়গা থেকে অনেকটাই উঁচু ছিল। দেখে মনে হচ্ছিল একটা কবর। এ আমায় কোথায় নিয়ে এলি হাসান? দেখে তো মনে হচ্ছে এটা বড় কোনো কবর। ভয় পাচ্ছ নাকি ভাইয়া? হ্যাঁ, এটা একটা কবর। এটা কোনো সাধারণ কবর নয়, এটা একটা জাদুকরের কবর। কবরটা বেশ পুরনো, প্রায় 500 বছর আগের একটা কবর। কথিত আছে একজন জাদুকরকে এখানে বন্দি করে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছিল, আর তার একটা গুরুত্বপূর্ণ জাদুর বই রাজামশাই চুরি করেছিল। বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। এটি কোনো সাধারণ বই নয়। চাপা মারার আর জায়গা পাচ্ছিস না? মনে করেছিস আমাকে যাই বুঝাবি আমি তাই বুঝবো? আমাকে যাই বিশ্বাস করতে বলবি আমি তাই বিশ্বাস করব? আরে ভাইয়া, আমি একদম সত্যি কথা বলছি। বিশ্বাস করো, এটা একটা জাদুকরের কবর। আর এই জাদুকরের কবরের মধ্যে একটা নকশা আছে। সেই নকশার মাধ্যমে বোঝা যাবে যে বইটি আসলে কোথায় লুকানো আছে। আর এই বইয়ে লেখা আছে সত্যিকারের গুপ্তধনের খোঁজ। আসিফ আর হাসান তখন নিজেদের মধ্যে কথা বলছিল। তখন হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল। মনে হচ্ছিল কোনো খারাপ কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। হাসান, আমার কোনো কিছুই কিন্তু ঠিক মনে হচ্ছে না। চল এবার বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়েছে। তাছাড়া মামা মামি দুশ্চিন্তা করবে। আসিফ ভাইয়া, আমি কি কিছু ভুল দেখলাম? আমার মনে হলো কোনো গরম একটা হাওয়া আমাদের শরীরের উপর দিয়ে বয়ে গেল, আর ফিস ফিস করে কেউ যেন একটা কথা বলে উঠল। ঠিক আছে হাসান, এসব ব্যাপার নিয়ে এখন আর কথা বলা উচিত হবে না। এমন একটা জায়গায় এসেছি, এসব ব্যাপার নিয়ে কথা বলাটাও উচিত না। তারা দুজনেই চুপচাপ। আজকের ব্যাপারটা তারা ঠিক ভুলতে পারছে না। এত নিশিরাতে এই কবরের পাশে তাদের আসা একদমই ঠিক হয়নি, এ তারা ঠিকই বুঝতে পারছিল। এমন সময় হঠাৎ করে তারা দেখতে পেল একটা অদ্ভুত কালো রঙের কুকুর ভয়ঙ্কর সুরে ঘেউ ঘেউ করে ডাকছে। কি 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 ব্যাপার আসিফ ভাইয়া? কুকুরটা কেমন অদ্ভুত সুরে ডাকছে দেখো। মনে হচ্ছে সামনেও যেন কিছু একটা দেখতে পাচ্ছে। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। আরে না না, ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। রাতের বেলায় কুকুরেরা মাঝে মাঝে এমন একটু একটু ডেকেই থাকে। তুই ভয় পাস না, চল আমরা একটু একটু আস্তে আস্তে করে সামনের দিকে যাই। সামনে একটা নৌকা পাবো, তারপর নদী পার হয়ে চলে যাব। কি ব্যাপার, এই গভীর রাতে তোমরা এই জঙ্গলে কি করছো? এত রাতে তোমাদের এখানে আসা একদম ঠিক হয়নি। কে কে আপনি? এই গভীর রাতে কি করছেন? আমার নাম আমির হোসেন, আমি এই জঙ্গলেই থাকি। আমারও তো একই প্রশ্ন, এই গভীর রাতে তোমরা জঙ্গলে কি করছো? এই জঙ্গলে তো তোমাদের আসা একদম ঠিক নয়। যাও যাও, তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও, নইলে সারা জীবনের জন্য এখানে আটকে যাবে। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন নাকি? দেখুন, আমরা কিন্তু ভূতে বিশ্বাস করি না। তাছাড়া আমরা শহরে বড় হয়েছি, এসব শহরে ভূতপ্রেত একদম নেই। আচ্ছা যাই হোক, এবার সত্যি করে আমার কাছে বলো তো, এত ঘন গভীর জঙ্গলে এই রাতে তোমরা কেন এসেছো? আপনার কাছে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। আমরা এই জঙ্গলে গিয়েছিলাম সেই বিখ্যাত কবরটি দেখার জন্য। সেখানে নাকি লেখা আছে গুপ্তধন পাওয়া যাবে। জাদুকররা নাকি জীবিত রাজাকে এখানেই কবর দিয়েছিল। এটা কি আসলেই সত্য? জাদুকরের কবরের কথা শুনতে আমির সাহেব প্রচণ্ড রেগে গেলেন। তিনি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং বলতে লাগলেন, দেখো ছেলেরা, যদি নিজেদের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও। আর তোমাকে কে বলেছে রাজামশাই তাকে এখানে জীবিত কবর দিয়েছে? তাকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছিল। প্রথমে গলা কেটে হত্যা করা হয়, এরপর তার লাশটা জ্বালিয়ে ফেলা হয়। এখানে যে কবর দেখতে পাচ্ছ, এখানে তার শরীরের কোনো কিছুই নেই, শুধু ছাই রয়েছে মাত্র। কিন্তু আপনি এত সব জানলেন কি করে? আপনার তো এত কিছু জানার কথা নয়।
কেন এতক্ষণও তোরা বুঝতে পারিসনি? আমি তো সেই জাদুকর, আমার আত্মাই তোরা দেখতে পাচ্ছিস। কেন শুধু শুধু আমার কবরের উপরে এসেছিস? এখন আমাকে একটা কাজ করে দে, তা না হলে এখান থেকে তোরা জীবিত ফিরতে পারবি না। ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমরা এখানে আর কখনোই আসবো না। আমরা শুধুমাত্র কবরটি দেখতে এসেছিলাম মাত্র, আমরা কোনো লোভ করতে আসিনি। আমি হলাম জাদুকর, তোদের এখানে আমি এসেছিলাম তোদের উপকার করার জন্য। আর তোদের রাজা আমাকে কি করলো? নির্মমভাবে আমাকে মেরে ফেললো, আমার সেই বিখ্যাত বই নিয়ে নিল। তোদের একমাত্র দায়িত্ব হচ্ছে আমার সেই চামড়ার বইটিকে খুঁজে বের করা। রাজপ্রাসাদের গোপন কোনো এক কুঠুরিতে আমার সেই বইটি লুকিয়ে রয়েছে। যদি 1 ঘন্টার মধ্যে সেই বইটি এনে দিতে পারিস, তাহলেই তোদের মুক্তি দেব। জাদুকরের আত্মার এই কথা শেষ হওয়ার সাথে সাথেই আসিফ এবং হাসান প্রচণ্ড ভয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু তারা বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারল না। একটু পরে তারা দেখতে পেল তারা আবার সেই জাদুকরের কবরের কাছে এসে দাঁড়িয়ে আছে। কিরে, পালাতে চেয়েছিলি? পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না, আবার তোকে এই কবরের কাছেই আসতে হবে। এই কবরটা কোনো সাধারণ কবর নয়, এটা আমার কবর। আর আমার কবরের আকর্ষণ তোরা কখনোই কাটিয়ে উঠতে পারবি না। যা, সময় নষ্ট করিস না, এখনই সেই চামড়ার বইটি খুঁজে বের করে দে এবং আমার জিনিস আমাকে এনে দে। এরপর আসিফ আর হাসান অন্য কোনো উপায় না পেয়ে সেই রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছালো এবং সেই বইটি খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কোথাও ওই বইটি খুঁজে পেল না। ঠিক তখনই ওই রাজপ্রাসাদের ভেতর থেকে ফিসফিস কণ্ঠে কেউ যেন একজন কথা বলে উঠল। খবরদার, ওই বইটি কোনোভাবেই ওই জাদুকরের আত্মাকে দিস না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি অনেক কষ্টে ওই বইটি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, আর আজকে তোদের মাধ্যমে সে ওই বইটি জোগাড় করার চেষ্টা করছে। কে আপনি? আরে, আমি হলাম রাজা মশাই, এই রাজপ্রাসাদের জমিদার হলাম আমি। একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে ওই জাদুকরের সাথে আমার দেখা হয়েছিল। সে প্রায় 1000 বছর আগের কথা। তখন সে জাদুকরকে আমার সাথে করে আমি নিয়ে এসেছিলাম। দয়া করে খুলে বলুন, এরপরে কি হয়েছিল? সেই জাদুকরকে আমার রাজপ্রাসাদে জায়গা দেওয়ার পর থেকেই রাজ্যে অনেকগুলো খুন হতে শুরু করলো। আমি তখনও জানতাম না সেই খুনগুলো কে করেছে। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম জাদুকর কোনো না কোনোভাবে এই খুনগুলোর সাথে জড়িত, কিন্তু তাকে ধরার মতো কোনো প্রমাণ আমার হাতে ছিল না। প্রতিটি খুন করার পর তার চামড়া ছাড়িয়ে নেওয়া হতো। এরপর কি হলো রাজামশাই? কি ব্যাপার জাদুকর আমি, আপনি এই ঘরের মধ্যে এত রাতে কি করছেন? আর সামনে এটা কি? হায় হায়, দেখে তো মনে হচ্ছে এটা একটা মৃতদেহ। তাহলে এতদিন গ্রামে যে হত্যাগুলো হয়েছে সবগুলো তুমিই ঘটিয়েছ, তাই না? ও আচ্ছা, আপনি তাহলে সবকিছু আগেই জেনে গেছেন। হ্যাঁ, এতগুলো হত্যা আমি ঘটিয়েছি। কেন জানেন? শুধুমাত্র ওই জাদুর বইটা লিখব বলে। এই বইটা লিখতে মানুষের চামড়ার প্রয়োজন হয়, আর তাই এতগুলো হত্যাকাণ্ড ঘটাতে হয়েছে। চামড়া তুলে তুলে আমি আমার কাহিনী লিখেছি। হে ঈশ্বর, আমি এর সাথে কাকে করে নিয়ে এসেছি? এ তো ভয়ঙ্কর জাদুকর। যে ভুল আমি করেছি সেই ভুলের মাসুল আমাকেই দিতে হবে। আপনি তো সেই সময় সেই ভয়ঙ্কর জাদুকরের হাত থেকে পুরো রাজ্যকে রক্ষা করেছিলেন। এখন এমন একটা উপায় বলুন যাতে আমরা সেই জাদুকরকে শেষ করে ফেলতে পারি। জাদুকর ওই বইটিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আমাদেরকে পাঠিয়েছে যেন রাজপ্রাসাদ থেকে সেই বইটি চুরি করতে পারি। হ্যাঁ, ওই বইটি আমি লুকিয়ে রেখেছি, কিন্তু সাবধান, ওই বইটি যদি একবার জাদুকর খুঁজে পায় তাহলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আর পুরো দেশকে শেষ করে ফেলবে। এখন একটাই উপায় আছে ওই জাদুকরকে হত্যা করার জন্য। কি সে উপায়? আমাকে দয়া করে একবার বলুন, কি উপায়ে আমরা এই দেশটাকে রক্ষা করতে পারি? যেভাবেই হোক
সেই জাদুর বইটি ধ্বংস করতে হবে, আর এজন্য প্রয়োজন মানুষের রক্ত। শুধু এক ফোঁটা রক্ত দিলেই সেই বইটি ধ্বংস হবে, আর জাদুকরও চিরতরে শেষ হয়ে যাবে। হাসান এবং আসিফ সেই বইটি নিয়ে কবরের কাছে গেল এবং জাদুকর সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল। কিরে, এনেছিস সেই বই? দে দে, আমার বইটি আমার কাছে দে। কতকাল হয়ে গেল আমি এই বইটির জন্য অপেক্ষা করছি। শয়তান জাদুকর, সেই সুযোগ তুই আর পাবি না। এই বইটা আমি 1 মিনিটের মধ্যেই ধ্বংস করে ফেলেছি। এরপর হাসান এবং আসিফ তাদের রক্ত দিয়ে বইটি ধ্বংস করে ফেলল, আর এইভাবেই জাদুকরের আত্মা চিরতরেই বিদায় নিল।